একটা বড় নদীর ধারে ছোট্ট একটা গ্রাম ছিল। সকাল হতেই নদীর জলে সূর্যের প্রথম আলো এমনভাবে চিকচিক করত যেন কেউ জলের উপর সোনা ছড়িয়ে দিয়েছে। ওই গ্রামে ইউসুফ নামে এক জেলে থাকত। নৌকা বাওয়া আর জাল বোনায় সে তার গোটা যৌবন কাটিয়ে দিয়েছিল। প্রবল স্রোত হোক বা ঝড়ের রাত, ইউসুফ কখনো তার নৌকা থামায়নি। এই জন্য নয় যে জলকে সে ভালোবাসত, বরং এই জন্য যে তাকে ছোট ভাই রশিদকে পড়াতে হতো। নিজে না খেয়ে থেকে সে রশিদের বই কিনত, আর আজ সেই রশিদ পড়াশোনা করে মাছের ব্যবসার বড় ঠিকাদার হয়ে গেছে। কিন্তু আজ সেই বাড়ির উঠোনেই এমন একটা সিদ্ধান্ত হতে চলেছিল যা এক বাবা আর তার দুই মেয়ের গোটা দুনিয়া উল্টে দেবে। রশিদ, আমার ভাই, এমন করিস না। আমি তোর কাছে নিজের জন্য এক মুঠো ভাতও চাইছি না। আমি একা হলে আজই নিজের নৌকা নিয়ে অন্য কোথাও চলে যেতাম, কিন্তু আমার মেয়েরা কোথায় যাবে? তোর মনে আছে তুই যখন ছোট ছিলিস, ঝড়ের মধ্যেও আমি নৌকা নিয়ে নদীতে নামতাম যাতে তোর মাইনে দিতে পারি। নিজের ছেঁড়া জাল সেলাই করে করে কাজ চালিয়েছি, কিন্তু তোর বই কখনো কম হতে দিইনি। তোকে বড় মানুষ হতে দেখে ভেবেছিলাম এবার হয়তো আমার ঘরেরও দিন ফিরবে, আর আজ তুই আমাকে আমার ঘর থেকে বের করে দিচ্ছিস। দাদা, আমি আপনাকে অনেক সম্মান করেছি, কিন্তু এখন আমারও নিজের সংসার আছে, নিজের ছেলে মেয়ে আছে। প্রত্যেকেরই একটা সীমা থাকে। আমি এর বেশি কিছু করতে পারবো না। চাচা, আজ আপনার কাছে যা কিছু আছে তার ভিতে বাবার ঘাম মিশে আছে। একবার বড়লোক হয়ে গেলে মানুষ কি নিজের শিকড় ভুলে যায়? আয়েশা, বড়দের কথার মাঝে কথা বলো না। এখনো দুনিয়াটা তুমি বোঝো না। দুনিয়া বোঝার মানে যদি নিজের রক্তকেই স্রোতের মধ্যে ঠেলে দেওয়া হয়, চাচা, তাহলে সেই বোঝা আমাকে কখনো শিখিয়েন না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে রশিদের স্ত্রী শবানী শামা বেরিয়ে এলো। তার মুখে কোনো অনুশোচনা ছিল না, বরং মনে হচ্ছিল যেন সে অনেক দিন ধরেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। কতদিন এই কান্নাকাটি চলবে? প্রতিদিন সকালে সেই একই গল্প। কারো সারা জীবনের ভাত জোগানোর ঠিকা তো আমরা নিইনি। বৌমা, আমি তো তোমাকে সব সময় মেয়ের মতোই দেখেছি। আমি কখনো তোমাদের সামনে হাত পাতিনি। দেখে থাকবেন হয়তো, কিন্তু সত্যি কথা হলো এখন আমাদের নিজেদের সংসার আছে। ঘতরে যত লোক বাড়বে, উনুনের বোঝাও তত বাড়বে। বৌমা, আমি বোঝা হব না। আমি আজও নদীতে নামতে পারি, আজও জাল ফেলতে পারি। শুধু আমার মেয়ে দুটোকে এই ছাদের নিচে থাকতে দাও। না, সিদ্ধান্ত হয়ে গেছে। এই বাড়ি এখন শুধু আমাদের পরিবারের। ছোট্ট জুয়া সব শুনছিল। তার ছোট্ট দুনিয়াটা একটু একটু করে ভেঙে পড়ছিল। বাবা, চাচি কি সত্যি আমাদের এখানে থাকতে দেবে না? মা, কিছু মানুষ মাঝ স্রোতে হাত ছেড়ে দেয়, কিন্তু উপরওয়ালা কখনো কিনারা ছাড়ে না। উঠোনে কিছুক্ষণের জন্য এমন নীরবতা নেমে এলো যেন নদীও থেমে গিয়ে শুনছে। তারপর রশিদ ধীরে ধীরে বলতে শুরু করলো। দাদা, আমি আপনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। ব্যবস্থা? নদীর ওপারে, গ্রাম থেকে অনেক দূরে, আমার পুরনো জমিতে একটা ভাঙা কুঁড়ে ঘর আছে। দুজন মজুর লাগিয়ে তার ছাদটা ঠিক করিয়ে দিয়েছি। এখন আপনারা ওখানেই থাকুন। রশিদ, ওই জায়গাটা তো একেবারে নির্জন। বর্ষায় জল একেবারে ওখান পর্যন্ত উঠে আসে। আশেপাশে কোনো মানুষ নেই। আমার মেয়েরা ওখানে কিভাবে থাকবে? আমার যতটা করা সম্ভব ছিল করে দিয়েছি, এর বেশি আর আমার হাতে নেই। রশিদ, আমার জন্য না হয় নাই ভাবলি, এই মেয়ে দুটোর কথা ভাবো। এদের মা তো বহু বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে। এখন এদের মাথার উপর থেকে এই ছাদটাও কেড়ে নিবি? দাদা, সিদ্ধান্ত আর বদলানো যাবে না। কিছুক্ষণ পর ইউসুফ তার ছোট্ট ঘরে গেল। সেখানে তার দুই মেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। কোণে সেই পুরনো জাল আর মাটির কলসিটা রাখা ছিল, যা বছরের পর বছর ধরে তাদের সঙ্গী। দিদি, আমরা কি সত্যি আমাদের বাড়ি ছেড়ে দেব? কাঁদিস না জোয়া, যতদিন বাবা আমাদের সঙ্গে আছে কোনো কিনারাই আমাদের দূরে মনে হবে না।
কিন্তু আমার ভয় লাগে দিদি। নদীর ওপারে আমাদের সঙ্গে কে থাকবে? আমি থাকবো, বাবা থাকবে আর উপরওয়ালা থাকবে, এটুকুই তো যথেষ্ট। ইউসুফ তার দুই মেয়ের দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে চুপচাপ জল গড়িয়ে পড়তে লাগলো। আমার মা মনিরা, আমাকে ক্ষমা করে দিস। যে জীবনটা তোদের প্রাপ্য ছিল সেটা আমি তোদের দিতে পারলাম না। বাবা, এমন কথা বলো না। তোমার গোটা জীবনটা তো আমাদের জন্যই দিয়ে দিয়েছো, এতে তোমার কোনো দোষ নেই। পরদিন সকালে নদীর উপর কুয়াশা জমেছিল। ইউসুফ তার ছোট্ট পুটলিটা তুলে নিল, কাঁধে পুরনো জাল রাখল। আয়েশা আর জোয়াও তাদের জিনিসপত্র গুছিয়ে নিল। যে গ্রামটাকে তারা নিজের ভেবেছিল, আজ সেটাকেই পিছনে ফেলে তারা এক অচেনা কিনারার দিকে চলল। বাবা, আমরা কি কখনো ফিরে আসবো? জানি না মা, কিন্তু যেখানে সম্মান নেই সেখানে ফিরে গিয়েই বা কি পাবো? ওপারের কিনারাটা সহজ ছিল না, আর কোথাও এমন গভীর স্রোত যা নৌকাটাকে টেনে নিয়ে যেতে চাইছিল। ইউসুফ সমস্ত শক্তি দিয়ে বৈঠা বাইছিল। বাবা, একটু থামো না, আমার ভয় করছে, জল কত জোরে বইছে। ভয় পাস না মা, সারাটা জীবন আমি এই জলের সঙ্গেই লড়েছি। এই নদী আমাকে ভালো করেই চেনে, আর শুধু একটুখানি পথ। আয়েশা চুপচাপ তার বাবার মুখের দিকে তাকিয়েছিল। সে বুঝে গিয়েছিল জলের স্রোতের চেয়েও প্রবল একটা স্রোত বাবার মনের ভেতর বইছে। বাবা, তুমি চিন্তা করো না, আমরা দুজন তোমার সঙ্গে আছি। আজ থেকে তোমার বোঝা আর শুধু তোমার একার নয়। মা, স্রোতের জন্য আমার চিন্তা নেই, আমার চিন্তা শুধু তোদের দুজনকে নিয়ে। তোদের মা চলে যাওয়ার পর ঠিক করেছিলাম তোদের কোনো কিছুর অভাব হতে দেব না, কিন্তু আজ। বাবা, এমন কথা বলো না। তুমি আমাদের যে ভালোবাসা আর শিক্ষা দিয়েছ তার কোনো দাম হয় না। আমাদের কাছে ওটাই সবচেয়ে বড় সম্পদ। ইউসুফ তার বড় মেয়ের দিকে তাকালো। ক্লান্ত শরীরে সে যেন এক নতুন ভরসা অনুভব করল। ঘন্টার পর ঘন্টা লড়াইয়ের পর নৌকা শেষমেশ ওপারে গিয়ে ভিড়ল। সামনে একটা ভাঙা কুঁড়ে ঘর, মাটির দেয়াল, অর্ধেক ঝুঁকে পড়া ছাদ, চারদিকে উঁচু নলখা গড়া। দূর দূর পর্যন্ত কোনো মানুষ চোখে পড়ছিল না। বাবা, আমরা কি এখানেই থাকবো? এখানে তো কেউই নেই। রাতে যদি জল উঠে আসে তখন? ভয় পাসো না মা, ঘরটা ছোট, কিন্তু এর ভেতরে আমাদের ভালোবাসা থাকবে। আর যেখানে আপনজন থাকে সেখানকার ভাঙা কুঁড়ে ঘরও কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। ধীরে ধীরে কয়েকটা দিন কেটে গেল। এখন 3 বাপ মেয়ে সেই কুঁড়ে ঘরে থিতু হতে শুরু করেছে। ইউসুফ ভোর হতেই নৌকা নিয়ে নদীতে নামতো, সারা দিন জাল ফেলতো, আর সন্ধেবেলা সামান্য কিছু মাছ নিয়ে ফিরত। বাবা, তুমি সারাটা জীবন অন্যের নৌকা পার করালে, আর আজ আমাদের ভাগ্যে জুটল এই ভাঙা কুঁড়ে ঘর। মা, ঘর ছোট বড় হয় না, ঘর সেখানেই থাকে যেখানে মনে মনে আপনজন থাকে। আমার দুঃখ এই নয় যে কুঁড়ে ঘরটা ছোট, আমার দুঃখ এই যে যার জন্য আমি নিজের গোটা জীবনটা বিলিয়ে দিলুম সেই আমাদের পর করে দিল। সন্ধে নামতে শুরু করেছিল। আয়েশা আশপাশ থেকে শুকনো কাঠ কুড়িয়ে উনুন জ্বালাতে লাগলো। জোয়া পাশে বসে তাকে দেখছিল। দিদি, চাচির বাড়িতে তো আমাদের কখনো এইসব করতে হতো না। জোয়া, নদী সবসময় একরকম বয় না, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু জেহাজ সে ভালো সাঁতারু, সে ঢেউয়ের কাছে হার মানে না। দিদি,
চাচার কি কখনো আমাদের কথা মনে পড়বে? আয়শা কিছুক্ষণের জন্য চুপ করে গেল। এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল, কিন্তু সে তার ছোট বোনের কোমল মনটা কষ্ট দিতে চাইল না। জানি না জোয়া, কিন্তু আমাদের কাউকে ঘৃণা করা উচিত নয়। ঘৃণা সবার আগে আমাদের নিজের মনটাকেই পোড়ায়। কিন্তু ওরা তো আমাদের সঙ্গে অন্যায় করেছে দিদি। হ্যাঁ, করেছে, কিন্তু আমরাও যদি নিজেদের বুকে রাগের আগুন পুষে রাখি, তাহলে আমাদের আর ওদের মধ্যে তফাৎটা কোথায় রইল? রাত গভীর হয়ে এসেছিল। ভয়ে জোয়া আয়শাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দিদি, আমার ঘুম আসছে না, মনে হচ্ছে বাইরে কেউ আছে। ইউসুফ দুই মেয়ের কথা শুনল আর তাদের কাছে এসে বসল। আমার মামুনিরা, ভয়ের কিছু নেই। এটা নদীর কিনারা। এখানে রাতে এমন শব্দ হতেই থাকে। এ তো নদীর ঘুমপাড়ানি গান। বাবা, আমাদের যদি কিছু হয়ে যায়? যতদিন আমার নিঃশ্বাস চলছে, তোদের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই। তোদের মা যাওয়ার সময় আমার হাত ধরে শুধু এইটুকু পড়ে গিয়েছিল, আমার মেয়েদের কখনো একা ছেড়ে দিও না। সেই কথা আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখব। বাবার এই কথা শুনে আয়েশার ভেতরটা একেবারে ভিজে গেল। বাবা, এখন থেকে তোমাকে আর একাই নৌকা বাইতে হবে না। এবার আমিও তোমার বৈঠা হব। পরদিন সকালে নদীর উপর সোনালি রোদ ছড়িয়ে পড়েছিল। ইউসুফ ভোরেই নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে গেল। আয়েশা কুঁড়েঘর নিকিয়ে ঝেড়ে পরিষ্কার করতে লেগে গেল, আর জোয়া জল আনতে দূরের পাকা ঘাটের দিকে গেল। ঘাটটা কুঁড়েঘর থেকে বেশ দূরে। পথে জোয়া হঠাৎ থমকে দাঁড়ালো। সে দেখল ঘাটের সিঁড়িতে এক বৃদ্ধা বসে আছেন। পরনে ভালো জামা কাপড়, হাতে সোনার চুড়ি। দেখে বোঝা যায় কোনো বড় ঘরের মানুষ, কিন্তু মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আর নিঃশ্বাস দ্রুত চলছে। আম্মা, আপনি এখানে একা বসে আছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? আরে না মা, একা নই। এপারে আমাদের একটু জমি আছে, সেটাই দেখতে ড্রাইভারের সঙ্গে এসেছিলাম। কিন্তু রোদে মাথাটা একটু ঘুরে গেল, গলাও শুকিয়ে যাচ্ছে। ড্রাইভারকে জল আনতে পাঠিয়েছি, এখনো ফেরেনি। জোয়া এক মুহূর্তও দেরি করল না। সে সঙ্গে সঙ্গে আম্মার পাশে বসে পড়ল। আপনি ঘাবড়াবেন না আম্মা, আমি তো আছি। জোয়া তার ছোট্ট কলসি থেকে জল বের করে আম্মাকে খাওয়ালো। কিছুক্ষণের মধ্যেই আম্মার নিঃশ্বাস স্বাভাবিক হতে লাগলো। তিনি জোয়ার দিকে ভালো করে তাকালেন। মা, তুমি কে? এই নির্জন কিনারায় একা একা কি করছো? আমি একা নই আম্মা, আমার বাবা আর দিদিও আমার সঙ্গে আছে। আমরা ওই ওপারের কুঁড়ে ঘরে থাকতে এসেছি। থাকতে এসেছো এই জনমানবহীন জায়গায়? জোয়ার চোখ দুটো একটু ছলছল করে উঠল। হ্যাঁ আম্মা, কারণ এখন মাথা গোজার মতো আমাদের কাছে এই জায়গাটুকুই আছে। বৃদ্ধা মা সে নিষ্পাপ মুখের আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণাটা টের পেয়ে গেলেন। মা, এই ছোট্ট বয়সে এত বড় যন্ত্রণা? মনে হচ্ছে তোমার গল্পে অনেক কিছু লুকিয়ে আছে। জোয়া কিছু বলতে পারল না। ঠিক তখনই দূর থেকে আয়েশার গলা ভেসে এল। জোয়া, তুই কোথায় রয়ে গেলি? জোয়া পিছন ফিরে তাকালো। আম্মার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ফিরে চলল। সে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি যে এই বৃদ্ধা মা তার জীবনের স্রোতটাকে চিরকালের জন্য ঘুরিয়ে দিতে চলেছেন। জোয়া বাড়ি তো পৌঁছে গেল, কিন্তু তার মনটা তখনও ঘাটে বসে থাকা সেই আম্মার কাছেই আটকে ছিল। সে বারবার ভাবছিল, জানি না আম্মা এখন ঠিক আছেন কিনা। কি হলো জোয়া, এত দেরি করলি কোথায়? আর ঘাটে তুই কার সঙ্গে কথা বলছিলি? আমি তো তোকে ডেকে ফিরে এসেছিলাম। দিদি, ওখানে এক আম্মা একা ছিলেন। তার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। জানি না উনি এখন ঠিক আছেন কিনা। জোয়া, তুই সব সময় অন্যের দুঃখ নিজের মাথায় তুলে নিস। নিজের ক্ষত ভুলে গিয়েও অন্যের ক্ষততে হাত বোলাতে শুরু করিস। দিদি, কেউ যখন বিপদে পড়ে না, তখন আমি আর স্থির থাকতে পারি না। আমাদেরও তো কখনো কারো একটু সাহায্যে কত দরকার ছিল। ইউসুফ নদী থেকে ফিরে এসেছিল
আর দুই বোনের কথা শুনে ফেলল। তার চোখ ভরে এলো। আমার মা মনিরা, এটাই তো তোদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের কাছে না আছে টাকা, না বড় বাড়ি, কিন্তু তোদের মনে যে মানবতা আছে সেটা কোনো সিন্ধুকে রাখা যায় না। বাবা, আমি তো শুধু এটাই চাই যে জোয়া সেই সব কিছু পাক যা আমরা কখনো পাইনি। আরও কয়েকটা দিন কাটল। নদীর ধারে জীবন কঠিন ছিল, তবু নিজের ছন্দে চলতে শুরু করেছিল। এক সন্ধেবেলা জোয়া দেখল সারা দিনের খাটুনিতে আয়েশা খুব ক্লান্ত হয়ে পড়েছে। দিদি, এবার আমিও তোমার আর বাবার সঙ্গে কাজে হাত লাগাবো। আমি জাল ছাড়াবো, জল ভরে আনবো, যাতে তোমাদের বোঝাটা একটু হালকা হয়। না জোয়া, এসব করা তোর কাজ নয়। কিন্তু দিদি, তুমি আর বাবা এত খাটো, আর আমি বসে বসে থাকবো, এটা আমার সহ্য হয় না। ইউসুফও কাছে এসে দাঁড়ালো। জোয়ামা, তুই বসে বসে থাকবি না, তুই পড়াশোনা করবি। কিন্তু বাবা, আমাদের অবস্থাটা তো তুমি দেখতেই পাচ্ছ। দুবেলা উনুন জ্বালানোই কঠিন। আমার পড়ার খরচ আসবে কোত্থেকে? মা, কষ্ট আছে ঠিকই, কিন্তু আমি আরও পরিশ্রম করব। দরকার হলে দিনে 2 বার নৌকা নামাবো, কিন্তু তোর পড়া থামতে দেব না। বাবা, আমি বুঝি তুমি আমার জন্য নিজের জানটা পর্যন্ত দিয়ে দেবে, কিন্তু আমি এটাও দেখছি যে তুমি কতটা ক্লান্ত হয়ে গেছো। জোয়া, আমাদের কষ্ট দেখে নিজের স্বপ্নটা ছেড়ে দিস না। কিছু স্বপ্ন শুধু নিজের জন্য হয় না। দিদি, পড়ার স্বপ্ন তো আমারও আছে, কিন্তু আমার জন্য যদি তোমরা দুজন আরো ভেঙে পড়ো, তাহলে... জোয়া, তুই আমাদের কষ্ট নোস, তুই আমাদের আশা। তোদের মায়ের স্বপ্ন ছিল যে তার মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে হয়ে দাঁড়াবে, কারো সামনে হাত পাতবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করব যাতে তার সেই স্বপ্নটা পূরণ হয়। জোয়া তার বাবা আর দিদির দিকে তাকিয়ে রইল, তার চোখে জল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে বাবা, আমি পড়ব, আর কথা দিচ্ছি তোমার এক একটা ফোঁটা পরিশ্রমের হিসাব আমি চুকিয়ে দেব। ইউসুফ তার মেয়ের দিকে ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল, যেন কোনো অন্ধকার রাতে একটা ছোট্ট প্রদীপ জ্বলে উঠেছে। ওদিকে শহরের এক বড় বাড়িতে সেই বৃদ্ধা আম্মা তার ছেলের সঙ্গে বসেছিলেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বারবার সেই নিষ্পাপ মেয়েটার কথা মনে করছিলেন, যে চেনা জানা না থাকা সত্ত্বেও তার প্রাণ বাঁচিয়েছিল। ওয়াসিম, এমন মেয়ে তুই দেখিসনি। আজকালকার দিনে যেখানে মানুষ নিজের আপনজনকেও এক গ্লাস জল জিজ্ঞেস করে না, সেখানে ওই মেয়েটা আমাকে না চিনেও নিজের ভাগের জলটা খাইয়ে দিল। মা, তোমার যখন এত ভালো লেগেছে, তখন নিশ্চয়ই ওই মেয়ের মধ্যে বিশেষ কিছু আছে। তুমি এত বছরে এত মানুষ দেখেছ, তোমার বিচার কখনো ভুল হয় না। বাবা, ওর মুখে আমি শুধু ভালো মানুষই দেখিনি, একটা গভীর যন্ত্রণাও দেখেছি। জানি না কোন বাধ্যবাধকতায় ওই ছোট্ট প্রাণটা এমন নির্জন কিনারায় থাকছে। ফিরে আসার পর থেকে ওর মুখটা চোখের সামনে থেকে সরছেই না। মা, তুমি বললে আমি খোঁজ নিই, ওরা কারা? হ্যাঁ বাবা, আমি ওই মেয়েটার জন্য কিছু করতে চাই। যে বয়সে ওর হাতে বই থাকার কথা, সেই বয়সে ও জলের কলুষি বইছে। কয়েকদিন পর, তখন দুপুরবেলা, ইউসুফ কুঁড়েঘরের বাইরে বসে ছেঁড়া জাল সেলাই করছিল, আর আয়েশা উনুনে রুটি সেঁকছিল। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ি আর কয়েকজন মানুষের আসার শব্দ পাওয়া গেল। ইউসুফ তাকে দেখে চিনে ফেলল। আরে, ইনি তো ওয়াসিম খান সাহেব। বাবা, তুমি একে চেনো? হ্যাঁ মা, ইনি এই এলাকার খুব বড় আর সম্মানিত পুলিশ অফিসার ছিলেন। এর নামে বড় বড় অপরাধী কাঁপে, আর গরিব মানুষের মাথা এর সামনে সম্মানে নত হয়। ইউসুফ সাহেব, চিনতে পারলেন আমাকে? হ্যাঁ সাহেব, আপনাকে আবার কে না চেনে, কিন্তু আপনি আর এই ভাঙা কুঁড়ে ঘরে? আমি আমার মায়ের জন্যই এসেছি। উনি আমাকে আপনার সম্পর্কে আর আপনার ছোট মেয়ের সম্পর্কে সব বলেছেন। ইউসুফের বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। তার মনে হল জোয়ার কোনো ভুল হয়ে যায়নি তো।
সব ঠিক আছে তো সাহেব? আমার মেয়ে কি কিছু... ওয়াসিম খান হাসলেন। ঠিক তো বটেই, বরং খুব ভালো। আমি তো আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। জোয়া আর আয়েশা দুজনেই মন দিয়ে শুনতে লাগলো। সেদিন আমার মায়ের প্রাণ আপনার ছোট মেয়ে জোয়ার জন্যই বেঁচেছে। উনি বলেছেন এই মেয়েটা কোনো লোভ ছাড়া, চেনা জানা না থাকা সত্ত্বেও তার সেবা করেছে। আমার মা চান এই মেয়েটার জীবনটা সুন্দর হয়ে উঠুক। তাই আমরা ঠিক করেছি জোয়ার পুরো পড়ার খরচ এখন থেকে আমরা বহন করব। আমার পড়ার খরচ? হ্যাঁ মা, কিন্তু আরও একটা কথা আছে। তোমার বাড়ি নদীর এপারে, অনেক দূরে। এখান থেকে রোজ স্কুলে যাওয়া আসা অসম্ভব। তাই মা চান কয়েকটা বছর তুমি আমাদের সঙ্গে শহরে থেকে পড়াশোনা করো। জুয়া এটা শুনে চুপ করে গেল। তার চোখে খুশিও ছিল, ভয়ও ছিল। কিন্তু আমি আমার বাবা আর দিদিকে ছেড়ে কি করে থাকবো? আয়েশা তার ছোট বোনের দিকে তাকালো। তার মুখে খুশি ছিল যে জোয়ার ভবিষ্যৎটা সুন্দর হতে পারে, কিন্তু মনের কোনো এক কোণে এই যন্ত্রণাও ছিল যে তার আদরের বোনটা তার কাছ থেকে দূরে চলে যাবে। জোয়া, তোর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যদি তোকে যেতেই হয়, তাহলে আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু দিদি, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তোকে ছাড়া আমারও ভালো লাগবে না, কিন্তু কখনো কখনো আপনজনের খুশির জন্য নিজের মনটাকে পাথর করতে হয়। ইউসুফের চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল এক গভীর তৃপ্তি। মা, সারাটা জীবন আমি এই দোয়াই চেয়ে এসেছি যে তুই পড়ার সুযোগ পাস। উপরওয়ালা নিজে যখন এই পথটা পাঠিয়েছেন, তখন সেটা ফিরিয়ে দেওয়ার আমি কে? ইউসুফ সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার মেয়ে আমাদের কাছে কোনো দায়িত্ব নয়, আমাদের পরিবারেরই মেয়ে হবে। যেতে যেতে জোয়ার চোখ ওয়াসিম খানের উপর আটকে রইল। তার দাপট, তার আত্মবিশ্বাস, আর মানুষ তাকে যে সম্মান দিত, সেই ছোট্ট মনে প্রথমবার একটা অচেনা স্বপ্ন নড়ে চড়ে উঠল। বাবা, বড় হয়ে আমিও ওয়াসিম আঙ্কেলের মতো হব, যে দুর্বলদের রক্ষা করবে আর যার সামনে অন্যায়কারীরা কাঁপবে। সময় ধীরে ধীরে বয়ে চলল। জোয়া এখন ওয়াসিম খানের বাড়িতে থেকে পড়তে শুরু করেছিল। প্রথম প্রথম তার বাবা আর দিদির কথা খুব মনে পড়ত। প্রতি রাতে সে বালিশে মুখ গুজে কাঁদত, কিন্তু চোখে জল আসতেই তার বাবার দেওয়া কথাটা মনে পড়ে যেত। না জোয়া, তোকে দুর্বল হলে চলবে না। বাবা ঝড়ের মধ্যে নৌকা বেয়ে তোকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, তোকে তার স্বপ্ন পূরণ করতে হবে। বৃদ্ধা আম্মা সবসময় জোয়ার সাহস যোগাতেন। মা, জীবনে পাওয়া ভালো সুযোগকে কখনো ছোট ভাবিস না। উপরওয়ালা সবাইকে দ্বিতীয় কিনারা দেন না। পরিশ্রম করে তোকে নিজের পরিচয় নিজেকেই গড়তে হবে। আম্মা, আমি আপনাকে আর ওয়াসিম আঙ্কেলকে কখনো নিরাশ করব না। আমি আমার বাবা আর দিদির নাম উজ্জ্বল করেই ছাড়ব। জোয়া যত বড় হতে লাগলো, ততই ওয়াসিম খানের দুনিয়াটাকে কাছ থেকে দেখতে লাগলো। ফাইল, ফরিয়াদি মানুষ, আর সেই সব মানুষ যারা ননায় বিচারের আশায় তার দরজায় আসত। এক সন্ধেবেলা জোয়া সাহস করে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনি পুলিশে কেন এলেন? আপনি তো যা খুশি হতে পারতেন। মা, ছোটবেলায় আমি দেখেছিলাম গরিবের কথা কেউ শোনে না, ক্ষমতাবানরা দুর্বলকে দমিয়ে দেয় আর কোনো আওয়াজ ওঠে না। তখন আমি ঠিক করেছিলাম আমি সেই উর্দিটা পরব যেটা কারো অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং কারো অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই উর্দি দাপট দেখানোর জন্য নয়, রক্ষা করার জন্য। জোয়ার মনে ছোটবেলার সেই দৃশ্যটা ঝিলিক দিয়ে উঠল, যখন তার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল আর তাদের কোনো কথাই শোনা হয়নি। সেদিন তার স্বপ্নটা ঝাপসা থেকে স্পষ্ট হয়ে গেল। আঙ্কেল, আমিও সেই উর্দিটা পড়তে চাই। আমি আইপিএস অফিসার হতে চাই, যাতে আমার বাবার মতো কোনো নিরপরাধ মানুষের আওয়াজ আর কখনো চাপা না পড়ে। ওয়াসিম খান কিছুক্ষণ সেই মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার চোখে একটা ঝিলিক এলো। তাহলে আজ থেকে তোর গন্তব্য ঠিক হয়ে গেল মা। পথটা কঠিন, কিন্তু আমার বিশ্বাস যে মেয়ে এক অচেনা আম্মার জন্য এতটা করতে পারে, সে একদিন গোটা এলাকার রক্ষক হবে।
ওদিকে নদীর ওপারের কুঁড়ে ঘরে ইউসুফ আর আয়েশা তাদের জীবন কাটাচ্ছিল। আয়েশা এখন পুরোপুরি তার বাবার ভরসা হয়ে উঠেছিল। সে ভোরে উঠত, জাল সামলাতো, নৌকা বাইতে বাবার হাতে হাত লাগাতো। কিন্তু দুজনের চোখ রোজ সন্ধেবেলা ওপারে জোয়ার পথ চেয়ে থাকত। হে উপরওয়ালা, আমার জোয়া যেখানেই থাকুক তাকে সব সময় হাসি খুশি রেখো। আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম যে আমার মেয়েদের জীবনটা যেন আমার মতো ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে না কাটে। বাবা, চিন্তা করো না, জোয়া খুব বুদ্ধিমতী। সে একদিন নিশ্চয়ই তোমার মাথা গর্বে উঁচু করবে। অনেক বছর কেটে গেল। জোয়া তার পড়াশোনা পুরো মন দিয়ে শেষ করল, দিন রাত এক করে দিল। কত রাত না ঘুমিয়ে বইয়ের সঙ্গে কাটল, কতবার ব্যর্থতা তার পথ আটকালো। কিন্তু প্রতিবারই বাবার মুখ আর তার দেওয়া কথাটা তাকে আবার দাঁড় করিয়ে দিত। শেষমেশ সেই দিনটা এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। জোয়া দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাটা পাশ করে ফেলল, আর আইপিএস অফিসার হিসেবে তার নির্বাচন হয়ে গেল। বাবা, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেল। যে মেয়েকে একদিন বোঝা বলা হয়েছিল, আজ সে দেশের উর্দি পরবে। এই খবরটা যখন নদীর ওপারের কুঁড়ে ঘরে পৌঁছল, তখন ইউসুফ আর আয়েশার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। ইউসুফ কাপা হাতে আকাশের দিকে তাকালো। মা, আজ মনে হচ্ছে আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়ে গেল। আমি তোকে না দিতে পেরেছি টাকা, না বড় বাড়ি, কিন্তু আমি তোকে সাহস দিয়েছিলাম, আর সেই সাহসের জোরেই তুই নিজের দুনিয়াটা নিজে করে নিলি। আমি জানতাম আমার বোন, তুই নিশ্চয়ই বড় কিছু করবি। আজ তোর জন্যই আমার মাথা গর্বে উঁচু হয়ে আছে। ওয়াসিম খান আর বৃদ্ধা আম্মার খুশির কোনো সীমা ছিল না। দেখলি তো মা, সেদিন তুই আমাকে যে জলটুকু খাইয়েছিলি, উপরওয়ালা তার ঋণ আজ সুদ সমেত শোধ করে দিলেন। এ তোর ভালো কাজের ফল। আর তারপর নিয়তি এমন একটা খেলা সাজালা যা কেউ কল্পনাও করেনি। জোয়ার প্রথম পোস্টিং হলো ঠিক সেই জেলাতেই যেখানে একসময় তার নিজের গ্রাম ছিল। এখন সেই ছোট্ট জোয়া উর্দি পরে গোটা এলাকার রক্ষক হয়ে ফিরছিল। পোস্টিংয়ের কয়েক সপ্তাহের মধ্যেই জোয়ার টেবিলে একটা অভিযোগ এলো। নদীর ধারে গরিব জেলেদের কাছ থেকে জোর করে তোলা আদায় করা হচ্ছিল। কোনো এক বড় ঠিকাদার তাদের ভয় দেখিয়ে ধমকে তাদের ধরা মাছ জলের দরে কেড়ে নিত, বেআইনিভাবে বালি তোলাত, আর যারা প্রতিবাদ করত তাদের নদীতে ডুবিয়ে দেওয়ার হুমকি দিত। জেলেদের চোখে সেই একই অসহায়তা ছিল যা একসময় জোয়ার বাবার চোখে ছিল। গরিবের পরিশ্রম কেড়ে নেওয়া লোককে আমি ছাড়ব না। যে অসহায়তা আমি নিজে ভোগ করেছি সেটা আমি আর কারো ভাগ্যে আসতে দেব না। জোয়া পুরো পরিকল্পনা করে এক রাতে হঠাৎ হানা দিল। ঠিকাদারের লোকজন পালাতে লাগলো, কাগজপত্র ধরা পড়ল, আর শেষমেশ সেই ঠিকাদারকেও হেফাজতে নেওয়া হলো। যখন তাকে অফিসারের সামনে হাজির করা হলো, তখন জোয়ার চোখ সেই মুখটার উপর পড়ল। আর এক মুহূর্তের জন্য তার হৃৎপিণ্ডটা যেন থেমে গেল। সেই ঠিকাদার আর কেউ নয়, তার নিজের চাচা রশিদ। আর রশিদ যখন সে উর্দি পরা সেই অফিসারের মুখটা চিনতে পারল, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। জোয়া, তুমি তুমি আইপিএস অফিসার? হ্যাঁ চাচা, সেই জোয়া যাকে আপনি একদিন বোঝা ভেবে নদীর ওপারে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। যে মেয়ের মাথার উপর থেকে আপনি ছাদ কেড়ে নিয়েছিলেন, আজ সে গোটা জেলার ছাদ হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। রশিদের মাথা লজ্জায় নিচু হয়ে গেল, তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। মা, আমাকে ক্ষমা করে দে। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই চাইলে এখনই আমাকে ছেড়ে দে। আমি তো তোর চাচা। জোয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে ছোটবেলার সব ক্ষত একসঙ্গে দগদগে হয়ে উঠল। সেই ঝড়ের রাত, বাবার চোখের জল, দিদির ফোলা চোখ। কিন্তু সে তার উর্দির দিকে তাকালো, আর তার মনটা শান্ত হয়ে গেল। চাচা, আপনি আমার চাচা, এটা সত্যি, কিন্তু এই মুহূর্তে আমি আপনার ভাইঝি নই, এই এলাকার অফিসার। শুধু আপনি আমার আত্মীয় বলে যদি আমি আপনাকে ছেড়ে দিই, তাহলে আমার আর আপনার মধ্যে তফাৎটা কোথায় রইল?
আপনি সম্পর্কের নাম করে অন্যায় করেছিলেন। আমি সম্পর্কের নাম করে অন্যায় করব না। তাহলে তুই কি নিজের চাচাকেই শাস্তি পাওয়াবি? শাস্তি আমি দেব না চাচা, শাস্তি আপনার নিজের কর্মই দেবে। আমি শুধু ন্যায়ের পথ থেকে সরব না। আপনি যেসব গরিবের অধিকার কেড়েছেন, আইন তাদের অধিকার ফিরিয়ে দেবে। আর হ্যাঁ, এই কেসটা আমি নিজে দেখব না, কারণ আপনি আমার আত্মীয়। কিন্তু আমি এটাও নিশ্চিত করব যাতে আপনি আইনের হাত থেকে বাঁচতে না পারেন। এটাই আমার কর্তব্য, আর এটাই আমার বদলা, যে বদলা ঘৃণা দিয়ে নয়, ন্যায় দিয়ে নেওয়া হয়। রশিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রথমবার সে বুঝল, যে মেয়েটাকে সে একদিন লাথি মেরে সরিয়ে দিয়েছিল, আজ সেই মেয়েটাই তার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে সামনে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় শাস্তি ছিল তার নিজের লজ্জা। আইন তার কাজ করল। রশিদ গরিবদের কাছ থেকে যা কিছু কেড়েছিল, ধীরে ধীরে তার হিসাব হতে লাগল। যে শবানা একদিন ইউসুফকে বোঝা বলেছিল, আজ তার নিজের দিনই কঠিন হয়ে পড়েছিল। একদিন সে ভাঙাচোরা, পরাজিত অবস্থায় নদীর ওপারে ইউসুফের সেই পুরনো কুঁড়েঘরে গিয়ে হাজির হল। দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসার, তোমার ত্যাগের কোনো দাম বুঝিনি। নিজের স্বার্থে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে নিজের রক্তকেও পর করে দিয়েছিলাম। ইউসুফের চোখ ভিজে ছিল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, রশিদ, আমি তোকে কখনো নিজের ভাই ভাবা বন্ধ করিনি। তুই যেদিন আমাদের ওপারে পাঠিয়েছিলি, সেদিনও আমার দোয়ায় তুই ছিলি। যে বিশ্বাস একবার ভেঙে যায়, সেটা আবার জোড়া লাগাতে গোটা একটা জীবন লেগে যায়। চাচা, আমরা আপনার খারাপ চাই না, কিন্তু পুরনো ক্ষত এত তাড়াতাড়ি শুকোয় না। আমাদের এবার নিজেদের জীবনে এগিয়ে যেতে হবে। চাচা, আমার মনে আপনার জন্য কোনো ঘৃণা নেই। থাকলে সেদিনই এক মুহূর্তে আপনাকে সব কিছুর ফল ভোগ করাতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার বাবা আমাকে ঘৃণা করতে শেখাননি। আপনি আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছেন, সেটা হলো এই শিক্ষা। মানুষকে বড় করে তার চরিত্র, তার সম্পদ নয়। রশিদ তার মাথা আরও নিচু করে নিল। আজ সে বুঝে গেল, ক্ষমা চাওয়া সহজ, কিন্তু হারানো বিশ্বাস ফিরে পাওয়া নদীর উল্টো স্রোতে সাঁতার কাটার মতোই কঠিন। কিছুদিন পর ওয়াসিম খানার আম্মার সাহায্যে আর সবচেয়ে বেশি জোয়ার নিজের পরিশ্রমে ইউসুফ আর আয়েশা নদীর ধারে একটা সুন্দর পাকা বাড়ি পেল। এখন আর সে একলা ভাঙা কুঁড়েঘর নয়, বরং এমন একটা বাড়ি যেখানে সম্মান ছিল, আপনজন ছিল, আর প্রতি সকালে আসার রোদ উঠত। জোয়া এখন সেই এলাকারই অফিসার। মা, আজ তোকে এই উর্দিতে দেখে মনে হচ্ছে, সেদিন ওপারে যাওয়ার সময় আমার চোখ থেকে যে জল পড়েছিল, তা নদীতে বৃথা ভেসে যায়নি। একটা করে তারা হয়ে আমার উঠোনে নেমে এসেছে। বাবা, সেদিন যদি তুমি সাহস না দেখাতে, যদি ভেঙে পড়ে হার মেনে নিতে, তাহলে আজ আমি এখানে থাকতাম না। সত্যি বলছি বাবা, যে ঢেউ ডোবাতে আসে, সেই ঢেউই মানুষকে সাঁতার শিখিয়ে দেয়। হ্যাঁ আমার মা, একদম ঠিক বলেছিস। তোর মা আজ যেখানেই থাকুক, তার স্বপ্ন, তার দুই মেয়ে, একজন ঘরকে ভরসা দিল, আর একজন গোটা এলাকাকে। দূরে নদীতে সূর্য ধীরে ধীরে ডুবছিল, কিন্তু সেই বাড়িতে একটা নতুন সকাল নেমে এসেছিল। আয়েশা চা নিয়ে উঠোনে এলো। তিনজন একসঙ্গে বসল, আর নদীর ঢেউ এমনভাবে বইতে লাগলো যেন বহু বছর পর কোনো পুরনো দুঃখ নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।